সরকারের নীতি নির্ধারকদের জন্য ৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৭৮৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অর্থনৈতিক এই সংকটের সময়ে কেন এমন বিলাসবহুল প্রকল্প হাতে নেওয়া হলো, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন। আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, আজকে প্রথম আলোর একদম প্রথম পাতার প্রধান খবর যদি বলি তাহলে হচ্ছে মন্ত্রীদের জন্য ৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার এবং সুইমিং পুল সহ আরও কি কি আছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো, তার বিষয়ে জানতে চাবো বিস্তারিত। তার আগে জানতে চাই যে আসলে এই প্রতিবেদনে আসলে কি কি বিষয় তুলে ধরা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর একটা প্রজেক্ট নিয়েছে মন্ত্রীদের জন্য ঢাকার মন্ত্রীপাড়া, বেইলি রোড এবং মিন্টো রোডে। সেখানে ৩টা ভবন করা হবে। ৩টি বাংলো, যে পুরনো বাংলোগুলো ভেঙে সেই জমিতে 3টি ভবন করা হবে। 2টো ভবনে ফ্ল্যাট হবে 36টা, যেগুলোর আকার হবে ৯,০৩০ বর্গফুট। একটা ভবনে ফ্ল্যাট হবে 36টা, যেটার আকার হবে ৮,৫০০ বর্গফুট। এবং এই প্রজেক্টটা ২০২৮ সালের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। এবং যে ফ্ল্যাটগুলো একটু বড় ৯,০৩০ বর্গফুট, সেগুলো মন্ত্রীদের দেওয়া হবে এবং প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার লোকদেরকে ৮,৫০০ বর্গফুট যে ফ্ল্যাটগুলো, সেগুলো দেওয়ার জন্য প্রজেক্টের প্রপোজালে বলা হয়েছে। এই প্রজেক্টে মানে ভবনগুলোতে নানা ধরনের অত্যাধুনিক সুবিধা থাকবে। আচ্ছা, আমি যদি আপনাকে জানতে চাই যে আসলে একটা ফ্যামিলি বা একটা পরিবারে যারা উচ্চ মধ্যবিত্ত, তাদের আসলে থাকার জন্য কত বড় বাসা প্রয়োজন? উচ্চ মধ্যবিত্তরা এখন ঢাকায় সাধারণত ১৫০০ থেকে ১৮০০, ম্যাক্সিমাম ২,০০০ স্কোয়ার ফিটের বাসায় সাধারণত আমরা দেখি যে কেনা বেচা বেশি হয়। অনেকে এর চেয়ে বড় কেনেন, সেটার রেশিও খুব কম। আবার যদি ধরেন যে মধ্যবিত্ত, মধ্যম আয়ের মানুষ, তারা সাধারণত ১২০০ থেকে ১৫০০ স্কোয়ার ফিটের বাসা, তারা ফ্ল্যাট তারা কেনেন। যেমন আমার চাকরিজীবী আমি, আমার বাসার আয়তন হলো গিয়ে ১২৫০ স্কোয়ার ফিট। ১২৫০ স্কোয়ার ফিট আমি ভাড়া থাকি যে বাসায়। ১২৫০ স্কোয়ার ফিটের বাসায় আমার ৩টি শয়নকক্ষ, যেটাকে আমরা বেডরুম বলি, ৩টি বেডরুম আছে, খাবার ঘর আছে এবং ড্রয়িং রুম মানে বসার রুম আছে, 3টি শৌচাগার বা বাথরুম আছে। তো এই একটা রুম, একটা কক্ষে কিন্তু আমার পরিবার সহ, মা, আমার স্ত্রী এবং সন্তান সহ আমরা থাকি, এবং আর একটা কক্ষে আমার মা থাকেন, আর একটা কক্ষ কিন্তু খালিই পড়ে থাকে। তো ৩ কক্ষের বাসায় আমার হয়ে যায়। সেক্ষেত্রে এখন মন্ত্রীদের জন্য যে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে, এটা কিন্তু আমার বাসার 7টার সমান, মানে 7টা ফ্ল্যাটের সমান। এটা বলা যায় একটা মানে ছোটখাটো একটা স্টেডিয়াম বলা যায়। এত আচ্ছা, বড় বাসা দিয়ে আসলে কি হয়, এটা ঠিক আমার মাথায় খেলছে না। আচ্ছা রাজীব আহমেদ, প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ৯,০৩০ বর্গফুটের একটা বাসা, এক একটা করে বাসা তৈরি করা হচ্ছে মন্ত্রীদের জন্য। এবং মন্ত্রীরা তো আগের সরকারের সময় মন্ত্রীরা ছিল, এখন উপদেষ্টারাও আছেন, কিন্তু আসলে কি মন্ত্রীদের আবাসন সংকট আছে? দেখেন, মন্ত্রীদের জন্য বাংলো আছে এবং মন্ত্রীদের জন্য মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে ভবন আছে। এবং মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এবং বাংলো মিলিয়ে আবাসন, মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা আছে কিন্তু ৭১টি। আপনি দেখেন যে বাংলো বাড়ি আছে যেগুলো 15টি, এবং আর ফ্ল্যাট আছে হলো গিয়ে বাকিগুলো, মোট ৭১টি। তো সেক্ষেত্রে আমাদের মন্ত্রিসভার আকার কত হয়? আমরা আগের সরকারের মন্ত্রী ৪৫ থেকে ৪৬ জন ছিলেন। এখন উপদেষ্টা আছেন ২১ জন, প্রধান উপদেষ্টাকে সহ ২২ জন। মন্ত্রীদের জন্য কিন্তু আবাসন আছে। প্রশ্ন আমরা বলতে হলো, পারি যে মোটামুটি ৫০ জনের মধ্যে একটা মন্ত্রিসভা থাকে, সেখানে আমাদের ৭১ জনের আবাসন জি ব্যবস্থা আছে। জি। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছিলেন আর কি, যে এই যে বাড়তি করা হচ্ছে বা এটা কেন করা হচ্ছে, সংকটটা কোথায় আসলে? দেখেন, মন্ত্রীদের জন্য আবাসনের জন্য বলা হচ্ছে, সেখানে কিন্তু ছোট করে একটা লেখা আছে যে সাংবিধানিক সংস্থার লোকদেরও এই নতুন যে ফ্ল্যাট করা হবে সেটা বরাদ্দ দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, মন্ত্রীদের জন্য যে ৭১টি এখন আছে এয়ারমার্ক করা, মানে চিহ্নিত করা, সেগুলোতে কারা থাকছেন? সেখানে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ বিভিন্ন কমিশনের সাংবিধানিক সংস্থার লোকজন সেখানে থাকছেন। এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা প্রভাবশালী, ক্ষমতাশালী, তারাও কিন্তু সেই ফ্ল্যাটগুলোতে, মন্ত্রীপাড়ার সেই মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোতে থাকছেন। আচ্ছা, এখন বিচারপতি এবং সচিবদের জন্য, আমলাদের জন্য এবং সাংবিধানিক সংস্থার লোকদের জন্য ইস্কাটনে কিন্তু সচিব নিবাস আছে।
সরি বিচারপতি না, বিচারপতিদের জন্য আছে জাজেস কমপ্লেক্স, আর ইস্কাটনে সচিবদের জন্য আছে সচিব নিবাস। এইখানে কিন্তু এক একটা ফ্ল্যাটের আকার ৩,৫০০ বর্গফুট করে, সেগুলো কিন্তু অনেকগুলো খালি পড়ে আছে। কিন্তু তাদের মধ্যে অনেকে, সবাই না, যারা সরকারের উপরে প্রভাব বিস্তার করে বা সরকারকে চিঠি দিয়ে এই মন্ত্রী পাড়ার ফ্ল্যাটগুলোতে থাকতে বেশি আগ্রহী। কারণ মন্ত্রী পাড়ার ফ্ল্যাটগুলোতে অনেক আধুনিক, সেখানে নানা সুযোগ সুবিধা আছে, খোলামেলা পরিবেশ, গাছগাছালিতে ভরা, সেখানে সিকিউরিটি অনেক হাই, তাদের জন্য নানা ধরনের কর্মচারী থাকে। এইসব বিষয় মিলিয়ে তারা ওই নিজেদের ফ্ল্যাট খালি রেখে এখানে গিয়ে থাকতে চান। আচ্ছা, প্রতিবেদনও এসেছে, আপনিও বললেন যে এই যে মন্ত্রীদের জন্য নির্ধারিত যে বাড়িগুলো, সেগুলোতে আসলে সাংবিধানিক পদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, কিন্তু এটি কি আসলে আইন সিদ্ধ বা গ্রহণযোগ্য কিনা? দেখেন, সরকার যেহেতু তাদের বাসাগুলো বরাদ্দ দেয়, সেগুলো এটা বেআইনি বলা যাবে না। কিন্তু এটা গ্রহণযোগ্য কিনা সেটা দেখেন, আমরা সরকারের বিরুদ্ধে মামলা করে সাধারণ মানুষ বিচার চাইতে যায় বিচার বিভাগের কাছে। এখন একজন মন্ত্রী, একজন বিচারপতি যদি একই ফ্ল্যাটে থাকেন, তাদের মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে। আমরা জানি যে বিচারপতিরা বা বিচারকেরা সাধারণত এই ধরনের সামাজিক অনুষ্ঠানাদি এড়িয়ে চলেন, কারণ তারা যাতে প্রভাবান্বিত না হন, তাদের সাথে যাতে বিশেষ সম্পর্ক গড়ে না ওঠে, এটা কিন্তু আগে আমরা বিচারপতিদের মধ্যে দেখতাম খুব কঠোরভাবে মেনটেন করতে। আমরা এই বিষয়টি নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতির, আপিল বিভাগের একজন বিচারপতির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে ওনার পরিচিত একজন বিচারপতি ছিলেন যে যিনি তাদের আত্মীয়দের নানা ধরনের অনুষ্ঠানেও উনি যেতেন না। কারণ হলো উনি বলে দিতেন যে আমি যেতে পারবো না, এটা আমার আচরণবিধি, মানে আমার নৈতিকতার বাইরে। তো দেখেন, এখন অ্যাটর্নি জেনারেলের সাথে যদি বিচারকরা থাকেন, সেখানে কেমন হবে? আপনার যে আমলারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, যাদেরকে দুদক ব্যবস্থা নিবে, দুদকের কমিশনাররা যদি তাদের সঙ্গে একই ফ্ল্যাটে, একই কমপ্লেক্সে, একই জায়গায় বসবাস করেন, এটা তো প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে। আপনার প্রতিবেশীর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে নিশ্চয়ই একটু সংকোচ বোধ করবেন। তো সাধারণত এই ধরনের সাংবিধানিক সংস্থা এবং নির্বাহী বিভাগ, এদেরকে আলাদা রাখা উচিত। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় যে তারা একসাথে থাকবে। আচ্ছা, আমি যদি আপনাকে জানতে চাই যে প্রতিবেদনে তো অনেকের বক্তব্য, বিশিষ্টজনদের বক্তব্য আসলে এসেছে, তারা আসলে কি বলছে, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। দেখেন, আমরা জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন নির্বাহী বিভাগের নীতি নির্ধারণী ব্যক্তিদের সঙ্গে বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্থার ব্যক্তিদের বসবাস না করাই ভালো, এতে তাদের প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে। নতুন ভবন নির্মাণের বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন যে ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসকদের জন্য 2-3 বিঘা জমিতে বাংলো করা হতো, যাতে তাদের বিলাসবহুল জীবনটা নিশ্চিত হয়। কিন্তু দেশে এখন 4 কোটি মানুষ দরিদ্র। এই দেশে তো মন্ত্রীদের জন্য এত 9,030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করাটা অত্যন্ত বেমানান, এটা তার ভাষায়। আমরা জানতে চেয়েছিলাম ইফতেখারুজ্জামান, যিনি টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, তিনিও একই রকম কথা বলেছেন যে একই ভবন বা কমপ্লেক্সে নির্বাহী বিভাগের কর্মচারীদের পাশাপাশি বিচারক ও দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের কমিশনারদের আবাসনের ব্যবস্থার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবে তার স্বার্থের দ্বন্দ্বমুক্ত, জবাবদিহিমূলক ও ক্ষমতার পৃথকীকরণ ভিত্তিক সুশাসন নিশ্চিতের পথে বড় ধরনের অন্তরায় হতে পারে। যারা পরিচিতি প্রীতির মতো স্বার্থের দ্বন্দ্ব পরিহারে আগ্রহী, তাদের জন্য যেমন এরূপ পরিস্থিতি বিব্রতকর, তেমনি যারা এর অপব্যবহার করতে চান, তাদের জন্য এরকম ব্যবস্থা হতে পারে বিশেষ সুযোগ। মানে বিষয়টা হলো, যারা একটু অপব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু একসঙ্গে থাকাটা বড় ধরনের সুযোগ। আবার যারা অপব্যবহার করতে চান না, যারা সৎ থাকতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বিব্রতকর। বাংলাদেশে আসলে হয় কি, মানে বাংলাদেশে এই ধরনের ফ্ল্যাট তো সরকার থেকে ইচ্ছে করে বরাদ্দ দেওয়া হয় না। ওনারা চিঠি দেন যে তোমরা আমাকে এই বাসা বরাদ্দ দাও। এখন আমার অবস্থান হলো যে বিচারপতি এবং সাংবিধানিক সংস্থার যারা আছেন, তাদের জন্য উন্নত মানের আবাসনের ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা নির্বাহী বিভাগ থেকে দূরে রেখে, নির্বাহী বিভাগের কর্মকর্তা থেকে দূরে রেখে। আচ্ছা, আমি একটু আরেকবার ফ্ল্যাটের বিষয়তে চাই। এই যে 9,030 বর্গফুটের এক একটা ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটগুলোতে আসলে তো দেখা যাচ্ছে যে
যদি সাজানো হয় বা তৈরি করা হয় একটা বড় অঙ্কের টাকা সেখানে ব্যয় হচ্ছে, আবার ফ্ল্যাটগুলো সাজাতেও আবার বড় অঙ্কের টাকা খরচ হচ্ছে। এবং প্রতিবেদন এসেছে যে প্রতিটি বিল্ডিংয়ে ছাদে একটি করে অত্যাধুনিক সুইমিং পুলও আছে। হ্যাঁ, দেখেন এই প্রজেক্টটা হলো প্রস্তাবিত প্রকল্প। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 786 কোটি 86 কোটি টাকা। টাকা। এটার ভবনের উপরে, তিনটা ভবনের উপরে সুইমিং পুল রাখার কথা বলা হয়েছে। এই মিটিংটা নিয়ে, এই প্রকল্পটি নিয়ে 8 তারিখে, গত 8 জানুয়ারি একটা মিটিং হয়েছিল। সেখানে কোনো কোনো কর্মকর্তা এই সুইমিং পুল রাখা নিয়ে, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সুইমিং পুল এটা রক্ষণাবেক্ষণে অনেক খরচ হবে, সেখানে কর্মী নিয়োগ দিতে হবে, এটা নির্মাণও ব্যয়বহুল। তো এটা পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। পরে কি হয় আমি ঠিক আমরা বলতে পারবো না এখনই, কারণ সামনে দেখা যাবে আসলে সুইমিং পুল থাকে কি থাকে না। কিন্তু 3টি ভবনের জন্য 786 কোটি টাকা, আপনি দেখেন অনেক টাকা কিন্তু অনেক টাকা। ব্যয়, প্রায় 250 কোটি 250 টাকা। কোটি টাকা। রাজীব আহমেদ, দেশে তো একরকম অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু এই সময় এসে এত বিলাসবহুল বা এত ব্যয়বহুল যে প্রকল্প সেটা কি নেওয়া কতটা গ্রহণযোগ্য হয়েছে? দেখেন, মন্ত্রীদের প্রথমত হলো, মন্ত্রীদের নতুন সরকার আসবে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেখানে নতুন সরকার আসবে। আমরা ধারণা করি 40 থেকে 50-এর মধ্যে মন্ত্রিসভার সদস্য থাকবে, যদি বেশিও থাকে। নতুন সরকার যদি নতুনভাবে চিন্তা করে এটা কমিয়ে রাখতে চান, কারণ অনেক কথা আছে যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কমানো হোক, এখন 21 জন আছে, এটা 30-35-এ যদি থাকে তাহলেও কিন্তু আপনার হলো মন্ত্রিসভার সদস্য কমবে, বা এর চেয়ে অনেক বেশি ফ্ল্যাট আবাসন রয়েছে। যেটা আমরা খবর পেয়েছি সেটা হলো মন্ত্রীদেরকে এই নতুন বা আবাসনে উঠিয়ে, নতুন ভবনে উঠিয়ে, এই ফ্ল্যাটগুলোতে যেগুলো খালি হবে সেগুলোতে আসলে থাকতে চান হলো আমলারা বা এই সাংবিধানিক সংস্থার পদের লোকেরা। এই কারণে আমলাদের তরফেই এই প্রজেক্টটা নেওয়ার বিষয়ে আগ্রহ বেশি। মন্ত্রণালয়ের উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের আগ্রহ ততটা নেই বলে আমরা সূত্রের মারফত জানতে পেরেছি। এখন দেখেন, সরকারের কিন্তু বড় ধরনের আর্থিক সংকটে আছে সরকার। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিপুল পাওনা, আপনার ব্যাংকগুলো যে একীভূত করা হচ্ছে সেখানে 35,000 কোটি টাকা লাগবে, যার মধ্যে 20,000 কোটি টাকা সরকার এই জনগণের করের টাকা থেকে দেবে। আপনি জানেন যে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে গেছে, আগামী বছরগুলোতে আরও খরচ বাড়বে। আপনি জানেন যে নতুন সরকার, যে নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে, যদি আংশিকভাবেও তারা পূরণ করে। এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর যে প্রস্তাব এসছে 100 থেকে 140%, এটা একটা মানে অর্থনীতিবিদরা বলছেন যে এই প্রস্তাবটা আসলে অবাস্তব, কিন্তু সেটার যদি বাস্তবায়ন করতে হয় সেটার জন্য কিন্তু 1,06,000 কোটি টাকা লাগবে। এত কোটি টাকা লাগবে, এর মধ্যে আপনার এই মন্ত্রীদের আবাসনের জন্য 786 কোটি টাকার মতো খরচ করার মতো, এটা একটা মানে এখানে আমি অর্থনীতি জাহিদ হোসেনের একটা মন্তব্য পড়ে শোনাই, যে উনি বলেছেন যে রাজস্ব আদায়ের দিক দিয়ে সরকার অনেক পিছিয়ে, এমন অবস্থায় ঘাড়ে আর কত বোঝা নেবে, ঘাড় তো আগে থেকেই ভাঙা। তো বুঝতেই পারছেন যে ওনার বক্তব্যটা কি, যে উনি বলছেন যে সরকার বিভিন্ন দিক দিয়ে অর্থনৈতিক চাপের মুখোমুখি, এমন অবস্থায় বিলাসবহুল ভবন নির্মাণের মতো প্রকল্প সরকারের তালিকায় স্থান পাওয়ার কথাই নয়। ধন্যবাদ রাজীব আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম মন্ত্রীদের জন্য নতুন আবাসনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্প নিয়ে। আমরা আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।